ফরিদপুরে ১৩ জনের মৃত্যুর ৪৮ ঘন্টা না যেতেই নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত। আশঙ্কাজনক অবস্থায় আহত ৫ জন ঢাকা মেডিকেলে ভর্তি। আমার আব্বা আম্মা ছোট ভাই মারা গেছে, আর বাবি আর বাতিজার খবর পাই নাই, পরে শুনতে পারছি ওনারা ঢাকা মেডিকেল ভর্তি আছে। বাস্তি জামাই আর নাতি আর আরেক বাস্তি, মানে ৪ জন। বাসটি তার রং সাইড দিয়ে দ্রুত গতিতে আঘাত করে এবং গাড়িটিকে প্রায় ৫০ গজের মতো সামনে ঠেলে নিয়ে যায়, যে কারণে এতগুলো প্রাণহানি ঘটেছে। গত বছরের প্রথম ২ মাসের তুলনায় এবছর নিহতের সংখ্যা বেড়ে দ্বিগুণ। নিয়মিত গাড়ির পাশাপাশি পিকনিকের গাড়ি বাড়াই কারণ। আমাদের সড়কে ডিভাইডার থাকে না, যার ফলে দেখা যায় কি ওভারটেকিং করতে গেলে বিপরীতমুখী গাড়ির সাথে সংঘর্ষ ঘটে। মালিকদের একটা অলিখিত চাপ থাকে দ্রুত ট্রিপটা কমপ্লিট করা, এবং পাশাপাশি চালকেরও কিন্তু একটা রেস্টের যে বিষয়টা থাকে না। বাণিজ্যিক গাড়ির ব্যবহার বাড়ছে এবং নতুন নতুন ডাইমেনশনের বাণিজ্যিক মাইক্রোবাসে যাত্রী পরিবহন করা হচ্ছে মহাসড়কে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি শিরিন আক্তার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিচারকদের শৃঙ্খলা গ্যাজেট প্রকাশের অগ্রগতি আগামীকালের মধ্যে জানাতে আপিল বিভাগের নির্দেশ। ২ সপ্তাহের মধ্যে প্রকাশ, জানালেন অ্যাটর্নি জেনারেল। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক রোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এগিয়ে আসার আহ্বান। গাজীপুরে ৩৭তম আনসার সম্মেলনে প্রধানমন্ত্রী। দায়িত্ব নির্দিষ্ট না থাকায় এলাকার উন্নয়নে ভূমিকা নেই সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের। থেকে যাচ্ছেন জবাবদিহিতার বাইরে, সেবাবঞ্চিত নগরবাসী। ফেলে দেয়া বোতলের নতুন মোড়কে দেদারসে বিক্রি হচ্ছে নকল প্রসাধনী। ব্যবহারে হতে পারে ক্যান্সার সহ নানা রোগ। প্রতিহত করার আশ্বাস প্রশাসনের। এবং অবৈধ অভিবাসীদের ধরতে ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিযান। প্রায় ৬০০ অভিবাসীকে আটকের অভিযোগ, প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ। নরসিংদীর বেলাবতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে আরও একজন মারা যান। সকালে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনায় নিহতরা কিশোরগঞ্জের ছাতিচর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনার ৪৮ ঘন্টা না পেরোতেই এবার নরসিংদীতে প্রাণ ঝরল ১২ জনের। পুলিশ জানায়, ঢাকা থেকে ১৪ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি কিশোরগঞ্জের নিকলি যাচ্ছিল। পথে ঢাকা সিলেট মহাসড়কের দড়িগাঁও এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অগ্রদূত পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে দুর্ঘটনায় ২ শিশু ও ৪ নারী সহ ১১ জন নিহত হন। তারা আজকে আমাদের এই ছাতিরচরে বাড়িতে ফেরার জন্য আসছিল। এই পথের মধ্যে চলন্ত বাসের সাথে দুর্ঘটনার মুখোমুখি হয়। সংঘর্ষের পর মাইকুর বা একবারে বক্সায় দেয়, মাইকুর ভিতরে যত প্যাসেঞ্জার ছিল সবই আবার সাথে দিনই হতো। বাসটি তার রং সাইড দিয়ে এসে মাইক্রোবাসটাকে খুব দ্রুত গতিতে আঘাত করে এবং গাড়িটিকে প্রায় ৫০ গজের মতো সামনে ঠেলে নিয়ে যায়, যে কারণে এতগুলো প্রাণহানি ঘটেছে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে আহত ৬ জনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কিশোরগঞ্জের জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে, নিকলির উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা পদক্ষেপ নিচ্ছে। আমরাও এখান থেকে তাদেরকে যাতে দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করা যায় এর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট ১২০ তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। আমরা তদন্ত করছি, আশা করছি প্রকৃত ঘটনা অচিরে উদ্ঘাটন হবে। এদিকে দুর্ঘটনার পরই চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি আটক করেছে পুলিশ।
সময় সংবাদ, নরসিংদী। এই মুহূর্তে ভৈরব হাইওয়ে থানায় রয়েছেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুমেল, ফয়সাল, আপনি এর মধ্যে জেনেছেন যে সকাল 8:45 থেকে 8টার মধ্যে যে কোনো সময় দুর্ঘটনাটি ঘটে এবং এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই 11 জনের মৃত্যু হয় এবং যারা মারা গেছেন তারা সবাই কিন্তু মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তো আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি সেটি হচ্ছে যে ঢাকার কামরাঙ্গীর চর থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে এই মানুষজন তারা আসছিলেন, তারা এখানে কয়েকটি পরিবারের সদস্যরা ছিলেন। তো যখন সকাল 8টার দিকে এই বেলাবো উপজেলার দড়িকান্দি নামক স্থানে আসে, তখন হবিগঞ্জ থেকে আসা ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি বাস এই মাইক্রোবাসটিকে চাপা দেয়। সামনে থেকে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে 11 জন মারা যান এবং যারা নিহত হয়েছেন তারা সবাই হচ্ছে মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তো পরবর্তীতে এখান থেকে যারা আহত হয়েছিল তাদেরকে উদ্ধার করে প্রথমে ভৈরব থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তো সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়। তো এই নিয়ে এই দুর্ঘটনায় মোট 12 জনের মৃত্যু হয়েছে। তো 12 জনের মধ্যে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে 5 জন পুরুষ, 5 জন নারী এবং 2 জন শিশু রয়েছে। তো এই ঘটনার পরপরই এখান থেকে, যদিও নরসিংদী জেলার ভিতরে পড়েছে দুর্ঘটনার স্থলটি, তবে সেটি হচ্ছে যে ভৈরব থেকে খুবই কাছে। তো আমরা দেখেছি ঘটনার পরপরই ভৈরব হাইওয়ে থানা পুলিশ তারা ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে পাঠায় এবং যারা নিহত হয়েছেন তাদের সবার লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়। তো এখন এখানে যেটি হয়েছে যে 10 জনের লাশ এখান থেকে তাদের আত্মীয় স্বজনরা বুঝে নিয়ে গেছেন, কারণ আমরা জেনেছি ঘটনার পরপরই কিশোরগঞ্জ নিকলি উপজেলার যে ছাতির নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি এসেছিলেন এবং তাদের স্বজনরা এসেছিলেন, তারা লাশগুলো বুঝে নিয়ে গেছেন। আর যে মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়েছে সে মাইক্রোবাসের যে চালক ছিলেন তিনিও নিহত হয়েছেন। তো মাইক্রোবাসের চালকের মরদেহটি এখন পর্যন্ত হাসপাতাল এই থানার সামনে রয়েছে। তো তার আত্মীয় স্বজনরা আসলে তার লাশটিও তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তো এই ঘটনায় আমরা যেটি জেনেছি হাইওয়ে থানা পুলিশের সঙ্গে কথা বলে, তো তারা যেটি জানিয়েছেন যে দুর্ঘটনার জন্য এই যে অগ্রদূত পরিবহনের যে বাসটি সেই বাসটিকে দায়ী করছে হাইওয়ে থানা পুলিশ। তারা বলছে যে বাসটি প্রথমে রং সাইড থেকে আসছিল এবং রং সাইড থেকে এসে এই মাইক্রোবাসটিকে চাপা দেয় এবং মাইক্রোবাসটিকে মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রোবাসটিকে টেনে হিচড়ে প্রায় 50 গণ পর্যন্ত নিয়ে যায়, এমনটাই পুলিশ দাবি করেছে। তো প্রাথমিকভাবে যেটি হয়েছে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হচ্ছে বিনা ময়নাতদন্তেই এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এই হতাহতের ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এবং পুলিশ বলছে যে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি, তো মামলা গ্রহণের যে প্রক্রিয়া সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে। তো ভৈরব থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। ফয়সাল। দর্শক, সহকর্মী খান মোহাম্মদ রুমেল যোগ দিয়েছিলেন ভৈরব হাইওয়ে থানা থেকে, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর। এদিকে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় আহত 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। আমরা সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিব তার সঙ্গে। জুনায়েদ। ফয়সাল, যেই সকালে নরসিংদীর বেলাব উপজেলার যে সড়ক দুর্ঘটনাটি হয়েছে সেই দুর্ঘটনায় আহত 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেই 6 জনের মধ্যে কিছুক্ষণ আগে আমরা যেমনটা জানতে পেরেছি যে একজন শারমিন নামে এক নারী তিনি মারা গেছেন গত 20 মিনিট আগে। তো 6 জনের মধ্যে একটু পরিচয় বলি যে 6 জন শারমিন সহ রাব্বি, কাউসার মীর এবং ফিরোজা বেগম ও মারুফ নামে 6 জনকে এখানে নিয়ে আসা হয়েছে এবং যার মধ্যে 2 জন নারী এবং 3 জন নারী, 2টা শিশু এবং হচ্ছে একজন পুরুষ লোক রয়েছেন। তো কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক খাজা আব্দুল গফুর সাহেবের সঙ্গে। তিনি যেমনটা বলছিলেন যে এখানে যারা চিকিৎসা নিতে এসছেন তাদের মধ্যে একজন তো ইতিমধ্যে মারা গেছেন এবং বাকি যে 5 জন আছেন 5 জনের মধ্যে রাব্বি নামে যে শিশুটি 2 বছরের শিশু, অর্থাৎ যে শারমিন মারা গেছে শারমিনেরই সন্তান রাব্বি, সে রাব্বির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এবং বাকিদের বিভিন্ন জায়গায় ইনজুরি রয়েছে, বিশেষ করে 2 পায়ের অনেকেরই আসলে পায়ের হাড় ভেঙে গিয়েছে এবং অনেকের রক্তক্ষরণ হয়েছে। তো তারা বলছেন যে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যাদেরকে ব্লাড প্রয়োজন তাদেরকে ব্লাড দেওয়া হচ্ছে। তবে রাব্বি ছাড়া বাকি যারা আছেন তাদের বিষয়ে যেমনটা বলছেন যে মোটামুটি আশঙ্কাজনক আসলে বলা যায় না। তারা বলছেন যে এখনো তাদেরকে আশঙ্কাজনক বলা যায় না, হয়তো তারা ভালো চিকিৎসা পেলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা বলছেন যে সব ধরনের সহযোগিতা
এবং সব ধরনের ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ করে মেডিকেল টিম গঠন করা প্রয়োজন হবে কিনা সে বিষয় নিয়েও কিন্তু তারা কথা বলছেন। যদি মেডিকেল টিম গঠন করা প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা সেই মেডিকেল টিম গঠনের মাধ্যমে তাদের চিকিৎসা দিবেন। তো এছাড়া এখানে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের স্বজনদের সাথে আমার কথা হয়েছে। তারা বলছিলেন যে মানে সকালে খবর পাওয়ার পরই অনেকে নিয়ে আসতে পারেননি, স্থানীয় যারা ছিলেন তারা নিয়ে এসছেন, পরে স্বজনরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসছেন। আসলে তারাও ছোটাছুটি করছেন যে স্বজনের চিকিৎসার জন্য। তো সবকিছু মিলিয়ে ফয়সাল বলা চলে যে ঢাকা মেডিকেলের 6 জনের মধ্যে একজন ইতিমধ্যে মারা গেছেন, বাকিদের চিকিৎসা চলছে। আসলে পরবর্তীতে আমরা বাকিদের অবস্থা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার হাতে সবশেষ খবর। ফয়সাল। দর্শক, সহকর্মী জুনায়েদ আল হাবিব যোগ দিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। তিনি জানাচ্ছিলেন আহত 6 জনের মধ্যে ইতিমধ্যে একজন মারা গেছেন, সেই খবরাখবর নিয়ে তিনি যোগ দিয়েছিলেন। যাচ্ছে পরের সংবাদ। এদিকে ফরিদপুরে যাত্রীবাহী বাস ও কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 13 জন নিহতের ঘটনায় আজ আরও 2 জনের লাশ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে 7 জনের লাশ হস্তান্তর করা হলো। এদিকে এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে বাকি 6 জনের লাশ শনাক্ত না হওয়ায় প্রশাসনের আদেশক্রমে যাবতীয় প্রক্রিয়া শেষে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে দুর্ঘটনায় নিহতদের পুরো শরীর পুড়ে যাওয়ায় 13 জনেরই ডিএনএ টেস্ট করা হয়েছে। এর আগে গত রাতে পুলিশ বাদী হয়ে নগরকান্দা থানায় 2টি মামলা দায়ের করেন। শুক্রবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়ায় নড়াইল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারায়। বাসটির একটি কাভার ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে 13 জনের মৃত্যু হয়, আহত হন অন্তত 35 জন। দেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ ও হতাহতের সংখ্যা যেভাবে বাড়ছে তা অব্যাহত থাকলে ভবিষ্যতে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে আশঙ্কা করেছেন বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা। তাদের পরিসংখ্যান অনুযায়ী গত বছরের তুলনায় এবছর এখন পর্যন্ত দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। বিশ্লেষকরা এর জন্য দায়ী করছেন হাইওয়ে পুলিশের উদাসীনতা ও চুক্তিভিত্তিক চালকের দ্রুত গতিতে গাড়ি চালানোর প্রবণতাকে। মাহমুদ রাকিবের রিপোর্ট। শুষ্ক মৌসুমে সড়কে নিয়মিত যানবাহনের পাশাপাশি বাণিজ্যিক ও পিকনিকের গাড়ির সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এছাড়া দিন দিন সড়কের তুলনায় বাড়ছে সাধারণ পরিবহনের সংখ্যাও। এতে সড়কের সক্ষমতার তুলনায় গাড়ির পরিমাণ বেড়ে যাওয়ায় বছরের ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বেড়ে যায় কয়েক গুণ। বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য। পরিসংখ্যান বলছে 2016 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে মোট 209টি সড়ক দুর্ঘটনায় 247 জন যাত্রী নিহত সহ হতাহতের সংখ্যা ছিল 372 জন। 2017 সালে যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণেরও বেশি। শুধু জানুয়ারি থেকে ফেব্রুয়ারির 11 তারিখ পর্যন্তই 226টি সড়ক দুর্ঘটনায় 374 জন নিহত সহ মোট হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে 915 জনে। বিশ্লেষকরা এর জন্য দায়ী করছেন গাড়ির মালিক ও চালকদের দ্রুত গতিতে ট্রিপ শেষ করে বেশি আয় করার প্রবণতাকে। জানুয়ারি মাসটা বিশেষ করে কুয়াশার একটা প্রবণতা থাকে, মানুষজন দেখা যায় এই সময়টি ট্রাভেল বেশি করে, চালকদের এখনো পর্যন্ত কোনো নিয়োগপত্র বা ইত্যাদি নেই, যার ফলে হয় কি তারা একটা প্রেসারে থাকে যে মানে দ্রুত ট্রিপ কমপ্লিট করে যত বেশি আয় করা যায়। আমাদের সড়কে ডিভাইডার থাকে না, যার ফলে দেখা যায় কি ওভারটেকিং করতে গেলে বিপরীতমুখী গাড়ির সাথে সংঘর্ষ ঘটে। মহাসড়কে যেই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে সেখানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা ঘটার মতো নিয়ামক আছে। বাণিজ্যিক গাড়ির ব্যবহার বাড়ছে এবং নতুন নতুন ডাইমেনশনের বাণিজ্যিক মাইক্রোবাসে যাত্রী পরিবহন করা হচ্ছে মহাসড়কে। বিশৃঙ্খল পরিস্থিতিতে দিন দিন যেটা অবনতি হচ্ছে এটা কিন্তু দুর্ঘটনা মাত্রা বাড়িয়ে দিবে, এটা যে কোনো অ্যানালাইসিস থেকে কিন্তু বলা যায়। তাদের মতে সড়কের বিশৃঙ্খলা বন্ধে হাইওয়ে পুলিশের নজরদারির পাশাপাশি বাড়াতে হবে সড়কের পরিমাণও। নিশ্চিত করতে হবে নিয়ম অমান্যকারী চালকদের শাস্তি। ছোট ছোট গাড়ি কক্সবাজার যাচ্ছে, সিলেট যাচ্ছে, ফলে কিন্তু ওই অপরিচিত একটা পরিবেশে যদি শহুরে একটা ড্রাইভার প্রবেশ করে সে কিন্তু অনেক ভুল করতে পারে এবং অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। রাস্তায় এখন যে ধারণ ক্ষমতা তার থেকে কিন্তু বেশি গাড়ি চলে আসছে, যার ফলেই দেখা যাচ্ছে সে দ্রুত গতিতে চালানোর পরিবেশ না পেয়ে যখন সুযোগ পাচ্ছে সে সকল মাতালের মতো গাড়িটা চালাচ্ছে। হাইওয়ে পুলিশ যদি তার দায়বদ্ধতার জায়গা থেকে কার্যকরী ভূমিকা পালন না করে তাহলে এই ধরনের অপারেটিং কন্ডিশন দিন দিন খারাপ হবে। বিআরটি এর তথ্য অনুযায়ী দেশের মহাসড়কে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে গাড়ি চালানোর নিয়ম আছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের বিস্তার রোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭তম জাতীয় সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং দরিদ্র জনসাধারণের সহায়তা সহ গ্রামীণ আর্থসামাজিক পরিবেশের উন্নয়নে কাজ করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রোববার সকালে গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭তম জাতীয় সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় আনসার ভিডিপির একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। এরপর দেশের উন্নয়ন অগ্রযাত্রা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১১০ জন সদস্যকে পদক পরিয়ে দেন তিনি। মহাসড়কের নাশকতা রোধ থেকে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় মাদক ও জঙ্গি দমনে এ বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন। জঙ্গিবাদ সন্ত্রাস এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। আপনারা যারা বিশেষ করে আনসার ভিডিপি আপনারা গ্রামে গঞ্জে বসবাস করেন, এই ধরনের অপকর্মের সঙ্গে যারা জড়িত থাকে, সন্ত্রাস জঙ্গিবাদের সাথে অথবা মাদকাসক্তির সাথে যারা জড়িত, মাদক পাচার, মাদক ব্যবহার, মাদক সরবরাহ অথবা মাদকাসক্তি, আপনারা পারেন এই ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে। ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি জামায়াতের নাশকতা প্রতিরোধে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এ বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান। আইন শৃঙ্খলা রক্ষা করা থেকে শুরু করে জনগণের ভোটাধিকার রক্ষায় আপনাদের ভূমিকা অপরিসীম। জঙ্গিবাদ সন্ত্রাস দমনে আপনারা যে মহান ভূমিকা রেখেছেন, জাতিকে রক্ষা করেছেন এবং একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যার মধ্য দিয়ে আমরা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। সেজন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এছাড়া প্রশিক্ষণের মাধ্যমে এ বাহিনীকে আরও আধুনিক করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। রাজধানী থেকে 11 ভুয়া গোয়েন্দা পুলিশ আটক, 3টি গাড়ি, পিস্তল, ওয়াকিটকি জব্দ, অপহরণ করে টাকা আদায় করত চক্রটি, ব্রিফিংয়ে ডিবি। এবং পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে চলছে নানা প্রস্তুতি। তরুণ তরুণী সহ উৎসবপ্রিয় মানুষ কিনছেন পোশাক, অনুষঙ্গ। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত গ্যাজেট প্রকাশে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে তা লিখিতভাবে আগামীকালের মধ্যে জানাতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 8 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের বিশৃঙ্খলা চলছে, নিম্ন আদালতে বিচারকদের শৃঙ্খলা বিধি প্রণয়ন করতেই হবে। এছাড়াও নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত সময় আবেদনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আদালত। এই বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে নিম্ন আদালতের বিচার বিভাগের শৃঙ্খলা বিধি গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। এর আগে গত 5 ফেব্রুয়ারি নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত গ্যাজেট প্রকাশের নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ। রুলস ফ্রেম তো করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি একবার অপারগতা প্রকাশ করেছেন বা এটা প্রয়োজন নাই বলেছেন, কাজেই ফের যদি এটাকে করতে হয় নানা রকম সংশোধন করে, তাহলে তো রাষ্ট্রপতির কাছেই পুনর্বিবেচনার জন্য পাঠাতে হবে, তাই পাঠানো হয়েছে। সুস্পষ্ট দায়িত্ব না থাকায় উন্নয়নমূলক কাজে পুরোপুরি ভূমিকা রাখতে পারছেন না বলে অভিযোগ সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের। এতে অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। বিশ্লেষকরা বলছেন, কাউন্সিলরদের কাজের সীমা সুনির্দিষ্ট না থাকায় জবাবদিহিতার বাইরে থেকে যাচ্ছেন তারা। তবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, আইনে কাউন্সিলরদের কাজের পরিধি স্পষ্ট করা রয়েছে। বিস্তারিত বেলায়েত হোসেনের রিপোর্টে। পরিচ্ছন্ন রাস্তা, দখলমুক্ত ফুটপাত, এলইডি লাইট সহ গেল 1.25 বছরে অনেক উন্নয়ন যোগ হয়েছে 2 সিটি কর্পোরেশনের প্রাপ্তির খাতায়। এসব প্রাপ্তির পেছনে চালিকা শক্তি হিসেবে আলোচনা সমালোচনা যা কিছু সবই মেয়রকে ঘিরে। কিন্তু নগরপিতাদের দৃষ্টির বাইরে থাকা রাজধানীর অনেক পাড়া মহল্লা এখনো পড়ে আছে অযত্নে, অবহেলায়। অভিযোগ রয়েছে, এসব এলাকার দুর্দশা সম্পর্কে সচেতন থাকলেও সমাধানে ব্যর্থ হচ্ছেন কাউন্সিলররা। তারা নিয়মিত ভাবে যে যেটা দরকার আর কি, পরিষ্কার করাটা ওইরকম ভাবে করে নাই। আমরা আজ পর্যন্ত দেখি না যে মোটর রোড কেমনে দেয়। এই রাস্তাঘাটের অবস্থা দেখেন না, দেখেন আপনি তো নিজের চৌকে দেখতে আছেন, আর এবার সাক্ষাৎকার নিয়ে আর কি হইব। মেয়রের কাছে কাউন্সিল না করলে কি আর মেয়র দেখবো?
কাউন্সিলরদের কেউ কেউ বলছেন দায়িত্ব নির্দিষ্ট না থাকায় তেমন ভূমিকাই রাখতে পারছেন না তারা। কেউ আবার তুলে ধরেছেন নানা সীমাবদ্ধতার কথা। স্পেসিফিকলি বলা নাই যে আপনারা এই কাজগুলো আমরা করতে পারবেন, যার কারণে আমরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, বাট আমরা সেরকম কাজও করতে পারছি না। আমি কাউন্সিলর হিসাবে কাজটা কিন্তু সরাসরি আমি করতে পারি না, কাজটা করতে হবে আমার সিটি কর্পোরেশনের বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে। আবার ওদেরও কাজ করতে গেলে অনেক সীমাবদ্ধতা আছে। এখন যদি একজনে একটা নতুন রাস্তা চায়, এটা তো আমি আর 10 দিনে পারবো না। এটার একটা প্রকল্পের ব্যাপার আছে, এটার একটা বাজেটের দরকার আছে, টেন্ডারের দরকার আছে। এটার জন্য তো আমার কমসে কম 6 মাসের সময় নিতে হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সিটিজেন চার্টারে নগরবাসীকে মোটা দাগে যে কয়টি সেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্যে সনদ প্রদান ছাড়া আর কোনোটিতেই নেই কাউন্সিলরদের সম্পৃক্ততা। সিটি কর্পোরেশনের সমস্ত ক্ষমতা কর্পোরেশনের হাতে। কর্পোরেশন এইবার এই ক্ষমতা মেয়র, কাউন্সিলর, কর্মচারীদের মধ্যে বন্টন করবেন, কিন্তু কোথায় বন্টিত হয়েছে সেরকম কোন ডকুমেন্ট দেখা যাচ্ছে না। বর্জ্য ব্যবস্থাপনা কাউন্সিলরের ভূমিকাটা কি সেটা কিন্তু ক্লিয়ার না। সবকিছু গিয়েই মেয়রের উপরে বর্তায়, কাউন্সিলররা কোনো না কোনোভাবে বাইপাস হয়ে যায়। তবে স্থানীয় সরকার মন্ত্রী জানান কাউন্সিলরদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে দেওয়া হচ্ছে নিয়মিত প্রশিক্ষণ। কাউন্সিলরদের সুনির্দিষ্ট কাজের আইনগতভাবে নির্ধারণ করা আছে, তাদের কর্তব্য দায়িত্ব সম্বন্ধে সজাগ করার জন্য আমরা ট্রেনিং দিতেছি এবং ট্রেনিং প্রাপ্ত হলেই তাদের অনেক প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। কয়েক বছর আগে এই এলাকাটি সিটি কর্পোরেশনে যুক্ত হলেও এখনো তেমন কোনো সুফল পায়নি বলে অভিযোগ এখানকার বাসিন্দাদের। বিশ্লেষকরা বলছেন কাউন্সিলরদের জবাবদিহিতার আওতায় না আনলে এভাবেই বিভিন্ন পাড়া মহল্লার উন্নয়ন থেকে যাবে দৃষ্টির আড়ালে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সবুজবাগ এলাকা থেকে 11 জন ভুয়া ডিবিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। 3টি গাড়ি সহ তাদের কাছে থাকা 5 রাউন্ড গুলি, 3টি ম্যাগাজিন, 3টি বিদেশি পিস্তল, 2টি দেশীয় পাইপগান, একটি ওয়াকি-টকি ও ডিবি পুলিশের 5টি জ্যাকেট উদ্ধার করা হয়। চক্রটি ডিবি পরিচয়ে বিভিন্ন এলাকায় লোকজনকে তুলে নিয়ে টাকা আদায় করত। এছাড়া রাতে ও ভোরে রাজধানীর নির্জন এলাকায় ছিনতাইয়ের কাজেও যুক্ত ছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। চক্রটি শুধু সবুজবাগ নয়, রাজধানীর বিভিন্ন জায়গায় এ ধরনের কাজ করত। ভুয়া ডিবির পরিচয়ে তারা বিভিন্ন জায়গায় ছিনতাই করে, লোকদেরকে গাড়িতে তুলে নিয়ে টাকা পয়সা নিয়ে ছেড়ে দেয়। এই ধরনের কাজ তারা করে। ল এনফোর্সমেন্ট এজেন্সি বাংলাদেশে যেগুলি আছে এদের কিন্তু ওই সিকিউরিটি ইনস্ট্রুমেন্টস এবং পোশাক, বিভিন্ন ওয়াকিটকি, হ্যান্ডকাপ, এগুলো একটা মার্কেটে পাওয়া যায়। এটা একটা নীতিমালা আছে, ওরা যখন কোনো ব্যক্তির কাছে বিক্রি করবে সেটা নিশ্চিত হবে যে সে উনি ল এনফোর্সমেন্ট এজেন্সির পার্সন কি না। রাজধানীর পুরান ঢাকায় বিদেশি ব্র্যান্ডের নামে তৈরি হচ্ছে নকল সব প্রসাধনী। পরিত্যক্ত প্রসাধনীর বোতলে নতুন রূপ দিয়ে দেদারসে চলছে বাণিজ্যিক কার্যক্রম। প্রশাসন বলছে অভিযানের মাধ্যমে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের প্রতিহত করা হবে। এদিকে স্কিন ক্যান্সার সহ সব ধরনের স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে দেশীয় ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। সৌন্দর্যের ভাষা জনে জনে আলাদা, তবে অভিন্নতার উপকরণ। তাই বাহারি রঙের বিভ্রান্তি এড়াতে ভরসা কাছের মানুষটি। কিন্তু মানানসই পণ্যের মান ঠিক আছে তো? প্রশ্নের উত্তর মিলবে পুরাতন ঢাকার আরমানি টোলায়। তেল, শ্যাম্পু, ফেস ওয়াশ, বিশ্বের সেরা সেরা ব্র্যান্ডের হাজার হাজার ভোক্তার পছন্দের সব পণ্য, অপেক্ষা কেবল বাজারজাতকরণের। তারপরই বিশ্বখ্যাত ব্র্যান্ডের সিল স্বাক্ষরে মেড ইন আরমানি টোলারের পণ্যগুলো পৌঁছে যাবে ভোক্তাদের কাছে। ব্যবহার করা পরিত্যক্ত বোতলে নতুন রূপ দেওয়ার গল্প আরো বিচিত্র। পরিমাণ মতন পানি মিক্স করে নিমের কালারটা করে যদি পাতলা হয়ে যায় তাহলে ঘন করার জন্য আবার হালকা কিছু লবণ দেয়। সাপ্লাই বড় বড় মার্কেটে দেয়, তারপর আমরা চক বাজারও দেয়। পাশের ফ্ল্যাটের অন্ধকারের গল্প নাগরিক ব্যস্ততায় অজানা থেকে যায় প্রতিবেশীদের। চিপা চুপা গল্লি মল্লি কে কার খবর রাখে, উপরে কি হয় না তা আমরা বলতে পারতাম না। ক্রেতারা বলছেন দাম কম হওয়ার কারণে ফুটপাতই তাদের প্রথম পছন্দ। আর ফুটপাত শপিং মল দুই বিক্রেতার কাছে নিজেদের পণ্যের মান আকাশ ছোঁয়া। 200, 250 বা 300 সেটা আমরা এখানে 50 টাকায় 40 টাকায় পাইছি। যত কসমেটিকের ব্যবসা আছে সব এক জায়গা থেকেই মাল আনে। আমরা লাভ করি 2 টাকা, ওনারা লাভ করে 102 টাকা। সবাই চক বাজারে কয়েকটা মার্কেট আছে আলাদা, যেখানে ভালো জিনিস পাওয়া যায় আর খারাপ জিনিসও পাওয়া যায়। তবে নকল প্রসাধনী নিয়ন্ত্রণে নিজেদের তৎপরতার কথা বললেন র্যাব। আর বিশেষজ্ঞরা বলছেন প্রতিটি প্রসাধনীর রাসায়নিক উপাদানের মান এবং অনুপাত যাচাই করা আবশ্যক। প্রায়ই আমাদের অভিযান হয়, যেগুলা অবৈধ ক্ষতিকর সেগুলা ধ্বংসের ব্যবস্থা করি। এর সাথে জড়িত যারা আসামি আছে
তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়। এইসব প্রসাধনী ব্যবহার করলে ইমিডিয়েট রিঅ্যাকশন হয়, যেটা স্কিন লাল হয়ে যায়, এবং আরো লেট যদি বলি তাহলে স্কিন ক্যান্সার হতে পারে। যে কোনো কসমেটিক্স, আমাদের দেশীয় কোনো কোম্পানি যারা রেপুটেড তাদের কসমেটিক্স ব্যবহার করা, কারণ তারা চাবে না এই দেশে কেউ নকল করুক। সমস্যা সমাধানে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাদের মনিটরিং বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। মুশফিকের সেঞ্চুরির পরও বেশি দূর যেতে পারল না বাংলাদেশের প্রথম ইনিংস। টাইগারদের সংগ্রহ 388 রান। বাংলাদেশকে ফলো না করিয়ে ব্যাটিংয়ে টিম ইন্ডিয়া। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ অপবাদ ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে বলে যারা বাড়াবাড়ি করেছিল তাদের এখন ক্ষমা চাওয়া উচিত। দুর্নীতির ষড়যন্ত্র হয় নাই, পদ্মা ব্রিজ নিয়ে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। এখন কি হলো, বিশ্ব ব্যাংক এখন চপটাঘাত খেল, মিথ্যা অপবাদ দিয়েছে। আজকে এটাই প্রমাণিত হয়েছে, এবং আজকে যারা অনেক সময় আমাদের দেশের কিছু কিছু বুদ্ধি ওদের সাথে ক্ষমা চাওয়া উচিত। এদিকে পদ্মা সেতু নিয়ে যারা দুর্নীতির অভিযোগ এনেছিল তারা আজ মিথ্যার কাঠগড়ায় দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউট ও ডক্টর শহীদুল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দেশপ্রেম উদ্বুদ্ধ হলে শিশুদের কেউ বিপথে চালিত করতে পারবে না বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে ডিসপ্লে প্রদর্শন করে শিক্ষার্থীরা। দেশপ্রেমী যদি সত্যিকারভাবে তারা উদ্বুদ্ধ হয়, পতাকার প্রতি যদি তাদের শ্রদ্ধাবোধ থাকে, কোনো অবস্থাতেই তারা বিভ্রান্ত হবে না, ভুল পথে চালিত হবে না। মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের ইতিহাস তাদেরকে জানাতে হবে, সঠিক ইতিহাস তাদেরকে জানাতে হবে। পদ্মা সেতু হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। আমাদের পতাকা, আমাদের মান কেউ নষ্ট করতে পারেনি, মান কেউ ধ্বংস করতে পারেনি। আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আমাদের বিরুদ্ধে কত রকম অভিযোগ আনার চেষ্টা করেছে, সকল মিথ্যা প্রমাণিত হয়েছে। আমাদের মান সম্মান কেউ ক্ষুণ্ণ করতে পারেনি। আমাদের বিরুদ্ধে যারা অভিযোগ আনতে চেয়েছিল তারাই আজকে অভিযোগের কাঠগড়ায়, অভিযুক্তের কাঠগড়ায়, আসামির কাঠগড়ায়, মিথ্যার কাঠগড়ায় তারাই আজকে দাঁড়িয়েছে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে নগরে চলছে নানা প্রস্তুতি। উৎসবের রঙকে আরও একটু বাড়িয়ে দিতেই তরুণ তরুণী সহ উৎসবপ্রিয় মানুষ কিনছেন পোশাক ও অন্যান্য অনুষঙ্গ। ক্রেতাদের চাহিদা ও রুচির কথা মাথায় রেখে আধুনিকতা ও ঐতিহ্যের মিশেলে হলুদ কমলা সহ নানা রং ও ডিজাইনের বাহারি পোশাক নিয়ে এসেছে ফ্যাশন হাউসগুলো। জমে উঠেছে ফুলের ব্যবসাও। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিবলি। প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের হাতছানি, বসন্তের রং, রূপ ও বৈচিত্র্যের ছোঁয়া পেতে অপেক্ষায় নাগরিক জীবন। প্রকৃতির সাথে মিলে বিশেষ দিনে সব বয়সী মানুষও চায় নিজেকে সাজাতে। পলাশ শিমুলের রাঙা দোলের সাথে থাকতে হয় বাহারি পোশাকও। বরাবরের মতোই এবার পোশাকও প্রাধান্য হলুদ কমলা সহ উজ্জ্বল রং। শুধু নিজেকে নিয়ে নয়, কেউ কেউ প্রিয়জনের জন্য কিনছেন শাড়ি পাঞ্জাবি। আসলাম ফাল্গুন উপলক্ষে, দেখতেছি হয়তো পাবো পছন্দসই, ভালোই লাগতেছে। ছোট ভাইয়ের জন্য নিতে আসলাম, ও আসলে ফাল্গুনের জন্য বললো, তো বোন হিসেবে তো কিছু একটা গিফট দেওয়া দরকার। একই সঙ্গে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে আধুনিকতা ও দেশীয় ঐতিহ্যের মিশেলে পোশাক এনেছে ফ্যাশন হাউসগুলো। অ্যাকচুয়ালি তো ফাল্গুন মানেই হচ্ছে গিয়ে হলুদ, কমলা, লাল রঙের একটা মেলা। এই ড্রেসগুলো তৈরি হয় আমাদের নিজস্ব কারিগর দ্বারা। আমরা এমন ভাবে তৈরি করি যাতে এর মধ্যে একটা দেশি একটা ভাব থাকে। বাসন্তী সাজে ও ভালোবাসা দিবসে ফুলের আবেদন চিরায়ত। বিশেষ এই দুই দিনে নগরবাসীর হাতে রং বেরঙের বাহারি ফুল তুলে দিতে প্রস্তুত ফুল ব্যবসায়ীরা। বিক্রেতারা জানান, এই দিনগুলোতে গাঁদা, গোলাপ সহ উজ্জ্বল রঙের ফুলের চাহিদা বেশি থাকে। আছে বিদেশি ফুলও। পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবস উপলক্ষে অনেক আইটেম ফুল আমরা ম্যানেজ করে রাখছি। গোলাপ থাকে, গ্যালো ডিলাক্স থাকে, গেন্দা থাকে,
চাইনিজ গোলাপ থাকে, অর্কিড থাকে, লিলি থাকে, কন্ডিশন। আগামীকাল যেহেতু পহেলা ফাল্গুন আর পরের দিনই ভালোবাসা দিবস, সেই জন্যই ফুলগুলো দেখতে আসা। ফুলগুলো নিচ্ছে আমার ওয়াইফের জন্য, যেহেতু কালকে বসন্ত, এছাড়াও তাকে সেলিব্রেট করার জন্য মেনলি। বসন্ত আর ভালোবাসা দিবসকে ঘিরে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ, তাই ভালো বেচা বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। পর্যটন নগরী হিসেবে কক্সবাজারের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রোহিঙ্গাদের নোয়াখালীর ঠ্যাঙ্গারচরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। কক্সবাজারের কলাতলিতে সৌন্দর্য বর্ধনের কাজ ও একটি সড়কের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। এখানে পর্যটকরা আসেন, এই শহরটা যদি আরো ভারাক্রান্ত হয় তাহলে তো এখানে আর আমাদের দেশে যাওয়ার মতো, যে একটু এন্টারটেইনমেন্টের জন্য একটু স্বাস্থ্যসম্মত জায়গায় যাওয়ার মতো জায়গা থাকলো না। তাদেরকে তাদের সরকার ফেরত না আনে ততক্ষণ পর্যন্ত তাদের জীবন এবং জীবিকা, এখানে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়টিকে দেখছি। অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হওয়ার আগেই প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করে দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। যখন একটি সরকার জালিয়াতির উপর তার রাজ্য শাসন করে, টিকে থাকতে চায়, তখন এই ধরনের ভাঁড়দেরকেই বেছে নেন তারা। এটা কিন্তু আপনার ভুটান নয়, সিকিম নয়, এইখানটায় দীর্ঘদিন প্রভুদের আশীর্বাদ নিয়ে আপনি দেশ শাসন করতে পারবেন না। সুতরাং আমি যিনি প্রধান নির্বাচন কমিশনার যাকে ঘোষণা করা হয়েছে, আমি তার অনুরোধ করব আবারও যে কোনো অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে আপনি পদত্যাগ করে চলে যান। বেতন বাড়ানোর দাবিতে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট করছে ল্যাটেরের জাহাজ শ্রমিক ইউনিয়ন। সকালে বন্দরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনরত শ্রমিকরা। ধর্মঘটের কারণে বন্দরের আশপাশের 16টি ঘাটে জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। এছাড়া বন্দরের বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকেও পণ্য খালাস বন্ধ রয়েছে। শ্রমিকদের অভিযোগ, গত বছরের জুলাইয়ে 6,600 টাকা থেকে বাড়িয়ে তাদের বেতন 9,650 টাকা করা হলেও তা এখনও কার্যকর করেনি কর্তৃপক্ষ। এ কারণে বেতন বাড়ানোর দাবিতে শনিবার থেকে লাগাতার এই ধর্মঘটের ডাক দেয় ল্যাটেরের জাহাজ শ্রমিক ইউনিয়ন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও চিত্র ধারণের ঘটনায় প্রধান অভিযুক্ত সম্রাট মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে বরিশালের আগৈলঝাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বিবস্ত্র করার ঘটনায় মামলা দায়েরের পর সম্রাট মণ্ডল বোনের বাড়িতে অবস্থান নিয়েছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সম্রাটকে গ্রেপ্তার করে কোটালীপাড়া থানায় নেওয়া হয়। তবে তার দুই সহযোগী সজল ও মিঠু পলাতক রয়েছে। গত 5 ফেব্রুয়ারি রাতে এক এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারণ করে 3 বখাটে। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে পরদিন বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে ওই শিক্ষার্থী। এই ঘটনায় শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে মামলা করে শিক্ষার্থীর বাবা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী স্যাংচুয়ারি সিটি খ্যাত অভিবাসী বান্ধব শহরগুলোতে অভিযান পরিচালনা করছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই। অভিযানে 600 অভিবাসীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এদিকে নিউ ইয়র্কে অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ র্যালি থেকে এক নারীসহ 5 জনকে আটক করেছে পুলিশ। শনিবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি সংলগ্ন ওয়াশিংটন স্কয়ার পার্ক এ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযান ও পুলিশের ব্রোকেন উইন্ডোজ নীতির বিরুদ্ধে বিক্ষোভ করে বিভিন্ন মানবাধিকার সংগঠন। আইসপি নিউ ইয়র্ক সিটি অ্যান্ড কোয়ালিশন এগেইনস্ট ব্রোকেন উইন্ডোজ আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় 20টি মানবাধিকার সংগঠনের কয়েক হাজার কর্মী। নিউ ইয়র্কের পাশাপাশি এদিন ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসেও ধরপাকড়ের বিরুদ্ধে বিক্ষোভের খবর পাওয়া গেছে। যে কোনো ধরনের অপরাধের মামলায় জড়িত কাগজপত্রহীন অভিবাসীদেরকে ধরতে বাসস্থান ছাড়াও কর্মস্থলে হানা দিচ্ছে ইমিগ্রেশন পুলিশ। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এই ধরপাকড় সম্পর্কে সঠিক কোনো তথ্য দেয়া হচ্ছে না তাদের। আন্দোলনকারীরা নিউ ইয়র্কের মেয়র সহ দেশটির রাজনীতিবিদদের নীরব ভূমিকার সমালোচনা করেন। আমরা আজকে এখানে আসছি কারণ
ইলেকশনের পরে মেয়র de Blasio ইমিগ্রেন্ট মানুষদেরকে বলছে উনি তাদেরকে প্রোটেক্ট করবেন। রেগুলারলি পুলিশ মানুষদেরকে হ্যারাস করে, মানুষদেরকে অ্যারেস্ট করে। সারা দেশে 600-র উপরে লোক উঠাইছে। নিউ ইয়র্ক সিটির থেকে লোক উঠাইলো, তারা তখন ছিল কোথায়? তারা কি শুধু কথার কথা বলে, শুধু কোর্ট কাছারি করে, তারপরে স্পিচ দিয়েই শেষ করবে, যাইতো না জনগণের পাশে আসবে? অভিবাসী বহিষ্কারের নীতি অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবনকে হুমকির মুখে ফেলছে বলে অভিযোগ প্রবাসী শিক্ষার্থীদের। আমরা আজকে প্রোটেস্ট করতেছি কারণ এটা হচ্ছে আমরা মনে করি না যে এটা ফেয়ার। অভিবাসী পরিচয়ের আড়ালে অনেক অপরাধী যুক্তরাষ্ট্রে গা ঢাকা দিয়ে আছে বলে প্রথম থেকেই বলে আসছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার সকালে ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষার পর নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে একে পুরোপুরি অগ্রহণযোগ্য বলার পর যে কোনো হুমকি মোকাবেলায় জাপানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার স্থানীয় সময় সকাল 7:55 কোরীয় উপদ্বীপের পশ্চিম দিকে দেশটির উত্তর পিয়ংগান প্রদেশের বাংনিয়ন বিমান ঘাঁটি থেকে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষা চালায় বলে জানায় সিউল। ক্ষেপণাস্ত্রটি পূর্ব দিকে 500 কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে পড়ে। এর ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও মাঝারি পাল্লার হতে পারে বলে ধারণা দক্ষিণ কোরীয় কর্মকর্তাদের। উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে উস্কানিমূলক ও শক্তির প্রদর্শনী বলে উল্লেখ করা হয়েছে। উত্তরের যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছে দক্ষিণ কোরীয় সামরিক বাহিনী। ঘটনার পরপরই জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে সিওল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টির নিন্দা জানিয়ে এটি জাতিসংঘ প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন বলে জানানো হয়। কিছুদিন পর পর ক্ষেপণাস্ত্রের এমন পরীক্ষা প্রমাণ করে যে উত্তর কোরীয় নেতা কোনো যুক্তি না মেনে বদ্ধ উন্মাদের মতো পরমাণু অস্ত্রের উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বারবার দেশটির এমন উস্কানি শুধু কোরীয় উপদ্বীপ নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যই হুমকি। যুক্তরাষ্ট্র সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে উত্তর কোরিয়ার এমন আচরণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। দেশটিকে জাতিসংঘ প্রস্তাবনা মেনে চলতে হবে বলেও উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জাপানি প্রধানমন্ত্রীর কয়েক দফা বৈঠকের মধ্যেই উত্তর কোরিয়ার এমন উস্কানিতে যুক্তরাষ্ট্র সবসময় জাপানের পাশে আছে বলে আশ্বস্ত করেন ট্রাম্প। যাই হোক না কেন, সবসময় যুক্তরাষ্ট্র তার গুরুত্বপূর্ণ মিত্র জাপানের শতভাগ পাশে থাকবে। এর আগে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে নতুন বছরে দেয়া ভাষণে জানিয়েছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নে সাম্প্রতিক নানা পদক্ষেপের জবাবেই পিয়ংইয়ং এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপানের উদ্বেগ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা সত্ত্বেও গত বছরের 6 জানুয়ারি শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষার পর 9 সেপ্টেম্বর আরও একটি পরমাণু বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। পাশাপাশি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে দেশটি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। বাংলাদেশ ভারত টেস্টের খবর। বাংলাদেশকে ফলো অনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে ভারত। প্রথম ইনিংসে পাওয়া 299 রানের লিডটাকে বড় করতে অনেকটা আগ্রাসী ঢঙে খেলছে স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 4 উইকেটে 157 রান। এর আগে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে সব উইকেট হারিয়ে 388 রান করে বাংলাদেশ। 356 রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের শুরুতেই আগের দিনের হাফ সেঞ্চুরিয়ান মিরাজের উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুশফিককে কিছু সময় সঙ্গ দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ তাইজুল সাজঘরে ফেরেন 339 রানে। পরে তাসকিনকে সঙ্গে নিয়ে বেশ সতর্ক হয়ে ব্যাটিং করতে থাকেন মুশফিক। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের 5ম সেঞ্চুরি। তবে জাদেজার বলে তাসকিন আউট হলে ভাঙে 39 রানের জুটি। শেষ পর্যন্ত 388 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ ব্যাটসম্যান হিসেবে অশ্বিনের বলে আউট হবার আগে মুশফিক খেলেন 127 রানের দুর্দান্ত এক ইনিংস। তবে বাংলাদেশকে ফলো অন না করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। বল হাতে আগুন ছড়ানো বোলিংয়ে 23 রানে বিজয় ও লোকেশ রাহুলের উইকেট তুলে নেন তাসকিন। বিপজ্জনক হয়ে ওঠার আগেই কোহলিকে সাজঘরের পথ দেখান সাকিব। দলীয় 90 ও ব্যক্তিগত 38 রানে কোহলির আউটের পর 28 রান করা রাহানেকেও বোল্ড করেন সাকিব। এখন পূজারা ও জাদেজার মারকুটে ব্যাটিংয়ে লিড বড় করছে ভারত। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার।
ফরিদপুরে 13 জনের মৃত্যুর 48 ঘন্টা না যেতে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত। আশঙ্কাজনক অবস্থায় আহত 5 জন ঢাকা মেডিকেলে ভর্তি। বিচারকদের শৃঙ্খলা গ্যাজেট প্রকাশের অগ্রগতি আগামীকালের মধ্যে জানতে আপিল বিভাগের নির্দেশ। 2 সপ্তাহের মধ্যে প্রকাশ জানালেন অ্যাটর্নি জেনারেল। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক রোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এগিয়ে আসার আহ্বান। গাজীপুরে 37তম আনসার সম্মেলনে প্রধানমন্ত্রী। ফেলে দেয়া বোতলে নতুন মোড়কে দেদারসে বিক্রি হচ্ছে নকল প্রসাধনী। ব্যবহারে হতে পারে ক্যান্সার সহ নানা রোগ। প্রতিহত করার আশ্বাস প্রশাসনের। এবং অবৈধ অভিবাসীদের ধরতে ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিযান। প্রায় 600 অভিবাসীকে আটকের অভিযোগ। প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ। এই ছিল দুপুরের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।